গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা ছোট্ট মাটির বাড়িটা বাইরে থেকে দেখলে মনে হতো শান্তির এক নীড়। বাবা মায়ের হাড় ভাঙা পরিশ্রমে গড়ে ওঠা সেই সংসারেই থাকত দুই ছেলে, রমেশ আর মোহন। বড় ছেলে রমেশ সারা দিন বাবার চাষের জমিতে কাজ করত, আর ছোট ছেলে মোহন সামলাতো বাজারের উপরে থাকা হরিদাস বাবুর ছোট্ট মুদির দোকানটা। রমেশের স্ত্রী সরলা ছিল একটু রাগী স্বভাবের, আর ছোট বউ পূজা বাইরে শান্ত দেখালেও ভেতরে ভেতরে খুব হিসেবি ছিল। রমেশ আর সরলার একমাত্র ছেলে সোহম ছিল বাড়ির একমাত্র নাতি, তাই দাদু ঠাম্মি থেকে শুরু করে বাড়ির সবার চোখের মণি ছিল সে। কিছুদিন ধরেই হরিদাসবাবুর শরীরটা একদম ভালো যাচ্ছিল না, প্রায়ই তাকে হাসপাতালে নিয়ে যেতে হতো। হাসপাতালের চক্রে পড়ে সারা দিন দৌড়াদৌড়ি করতেই কাটত পরিবারের লোকদের। দিন যত যাচ্ছিল হরিদাসবাবুর শরীর তত খারাপ হতে লাগল। একদিন ভোরবেলায় সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন হরিদাসবাবু। পুরো বাড়িতে নেমে এলো শোকের ছায়া। শান্তিদেবী যেন পাথর হয়ে গেলেন। চোখের জল ছাড়া তার আর কিছুই অবশিষ্ট রইল না। স্বামীর মৃত্যুর পর শান্তিদেবী পুরোপুরি চুপচাপ হয়ে গেলেন। হরিদাসবাবুই এতদিন পুরো পরিবারটাকে একসাথে বেঁধে রেখেছিলেন, কিন্তু শ্রাদ্ধের দিন কাটতে না কাটতেই সংসারের ভেতর লুকিয়ে থাকা ফাটলগুলো ধীরে ধীরে বাইরে বেরোতে শুরু করল। দেখো, সব কাজ তো শেষ হলো বাবার, এবার নিজের ভবিষ্যতের কথাও একটু ভাবো। আর কতদিন তুমি একা ঘরের এত খরচ দেবে? তোমার ছোট ভাইও তো যথেষ্ট কামাই, কিন্তু বাড়ির বেশি খরচ তো তোমাকেই দিতে হয়। আমি এবার আলাদা হয়ে নিজের সংসার গুছাতে চাই। কি সব বলছো তুমি? বাবা মারা গেছে কদিন হলো, এখন এসব কথা ভালো লাগে? সেই মুহূর্তের জন্য রমেশ তার স্ত্রীর কথাগুলো খুব একটা তোয়াক্কা না করলেও প্রতিদিন সকাল সন্ধে দুই বউয়ের এই ঝগড়াঝাঁটি আর উপেক্ষা করে থাকা যাচ্ছিল না। দিনের পর দিন এসব দেখতে দেখতে একসময় রমেশও ভেতরে ভেতরে বিরক্ত হয়ে উঠল। এসব দেখেই একদিন সাহস করে রমেশ তার ছোট ভাই মোহনকে ডেকে কথা বলল। দেখ মোহন, যা হওয়ার তো হয়ে গেছে। সংসারও এখন অনেক বড় হয়ে যাচ্ছে, খরচও দিন দিন বাড়ছে। আমার মনে হয় এবার আমাদের হাঁড়িটা আলাদা করলেই ভালো হয়। তোরও এখন ভালোই ইনকাম হয়, তুই পাশেই একটা ঘর বানিয়ে নে। আমি তোকে কিছু টাকা দিয়ে দেব বাড়ির ভাগ হিসেবে। জানতাম দাদা, তুমি একদিন না একদিন এই কথাটা আমাকে বলবেই, তবে ভাবিনি এত তাড়াতাড়ি বলবে। কিন্তু যাই হোক, তুমি যখন আলাদা হতে চাইছো তাহলে সেটাই হবে। তাহলে মা কার কাছে থাকবেন? মায়ের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে, সেটা নিয়েই শুরু হলো নতুন অশান্তি। দুই ভাই নিজেদের জন্মদাত্রী মায়ের সামনেই নির্লজ্জের মতো হিসাব কষতে লাগল। শান্তিদেবী চুপচাপ সব শুনছিলেন, আর ভিতরে ভিতরে একদম ভেঙে পড়েছিলেন। বহু তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত ঠিক হলো শান্তিদেবী বড় ছেলে রমেশের কাছেই থাকবেন। কিছুদিন এভাবেই চলতে লাগলো, কিন্তু তারপর থেকেই শুরু হলো বড় বউয়ের অত্যাচার। সংসারে নিজের জায়গাটা ধরে রাখার জন্য শান্তিদেবী ঘরের বেশিরভাগ কাজ একাই করে নিতেন। বয়স আর বাতের ব্যথাকে উপেক্ষা করেই সারা দিন খেটে যেতেন। কখনো রান্না, কখনো বাসন মাজা, কখনো উঠোন পরিষ্কার, সবই চুপচাপ করে যেতেন তিনি। কিন্তু এত কিছুর পরেও তিনি বড় বউয়ের মন জিততে পারলেন না। সারাদিন খাটাখাটনির পর শান্তিদেবী ক্লান্ত হয়ে জানলার পাশে চুপচাপ বসেছিলেন। বাড়ি ভর্তি মানুষ থাকলেও এই পৃথিবীতে তিনি যেন ভীষণ একা হয়ে গিয়েছিলেন। যার সাথে সারা জীবন সুখ দুঃখ ভাগ করে নিয়েছিলেন, সেই মানুষটাও আজ আর পাশে নেই। মা, পড়া তো হয়ে গেছে, এবার ঠাম্মির কাছে একটু যাই। না, কোনো দরকার নেই। অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে ঘুমাও, কাল আবার স্কুল আছে। একটু যাই না মা। না, বললাম তো একবার। একবার বললে কানে কথা ঢোকে না? আহা, যেতে দাও না। বাচ্চা মানুষকে এইভাবে বলছো কেন? তুমি চুপ করে থাকো তো। সারা দিন আদর দিয়ে দিয়ে ছেলেটাকে মাথায় তুলেছ তোমরা। এই শোনো, তোমার ছোট ভাই দোকান নিয়ে আজ টাকায় লাল হয়ে যাচ্ছে, আর তুমি সারা দিন রোদে পুড়ে চাষবাস করছো।
তোমার একটু গা জ্বলে না? তোমার মাকে এবার ওর বাড়িতে দিয়ে এসো। তুমি বলে দাও তুমি আর সব দায়িত্ব নিতে পারবে না। আবার শুরু করলে তুমি। এই কদিন তো হলো হাঁড়ি আলাদা হয়েছে, সব সময় এসব কথা শুনতে ভালো লাগে না। ভালো না লাগলে লাগবে না, কিন্তু সত্যিটা শুনতেই হবে। মায়ের ওষুধেই মাসে ৩-৪ হাজার টাকা যায়, তার উপর প্রতিদিন মাছ না হলে উনি খেতে পারেন না। আর কিছু না ভাবো, একবার শুধু সোহমের কথাটা ভাবো। ওর জন্য কি কিছুই করে যাবে না? সব টাকা কি শুধু তোমার মায়ের পিছনেই উড়িয়ে দেবে? পরের দিন সকালে রমেশ তার স্ত্রী আর শান্তি দেবীকে নিয়ে মোহনের ঘরের দিকে গেল। মোহন, ঘরে আছিস রে? একটু বাইরে আয়। ভেতরে তখন মোহন সকালের খাবার খাচ্ছিল। বাইরে রমেশের গলা শুনে সে তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে এলো। কি হয়েছে দাদা? আমার এখন আর্থিক অবস্থা ভালো না, টানাটানি চলছে। তোর ব্যবসা ভালো চলছে, তুই বরং মাকে রাখ। এসব কথা শুনে ছোট বউও ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। এখন বলছো চাষবাসে লাভ হয় না? যখন মোহন বলেছিল জমিগুলো ওকে দিতে, তখন তো বলেছিলে চাষ তুমিই করবে। দোকানটা একেবারে ওর হাতে তুলে দিলে, আজ একটু ভালো সময় আসতেই আবার মাকে নিয়ে এলে। দেখো, আমরা ভাইয়ে ভাইয়ে কথা বলছি, তুমি মাঝখানে কথা বলো না। কেন বলবে না দাদা? ওই বাড়ির বউ। আর যখন ও বলবে না, তখন তুমি বৌদিকে নিয়ে এসেছো কেন? দেখেছো, আগে মুখের ওপর একটা কথাও বলতো না, এখন কত কথা শিখেছে। চুপ ছিলাম বলেই তো সব সম্পত্তি নিজেদের নামে করে নিলে, শুধু দোকানটাই পেয়েছি আমরা। তোরা এসব কি করছিস? আমার থাকা নিয়ে তোদের এত সমস্যা? এতদিন তোদের বাবা ছিল, তখন তো এমন করিসনি। তোদের কাছেও আমি বোঝা হয়ে গেলাম। শেষ পর্যন্ত অনেক ঝগড়াঝাটির পর শান্তি দেবী এলেন ছোট ছেলে মোহনের বাড়িতে। কিন্তু ভাগ্য তখনও তার জন্য আরও বড় আঘাত জমিয়ে রেখেছিল। পরের দিন সকালে শান্তিদেবী নিজের ঘরে চুপচাপ বসেছিলেন। সারা রাত ঠিকমতো ঘুমও হয়নি তার। হঠাৎ তখনই ছোট বউ পূজা ঘরে ঢুকল। কি হলো মা, এভাবে পায়ের ওপর পা তুলে বসে আছেন কেন? ওখানে যখন থাকতেন তখন তো দেখতাম সব কাজ একাই করে নিতেন। এখানে এসেই শরীরে জং ধরে গেল নাকি? কোনো কাজ করবেন না আর আমরা শুধু শুধু আপনাকে বসিয়ে খাওয়াবো নাকি? তুমি এভাবে বলছো বৌমা, আজ শরীরটা একটু ভালো লাগছিল না। এখানে আসতেই শুরু হয়ে গেল এসব নাটক, তাই তো? কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি এখন। বাইরেটা ঝাঁট দিয়ে বাসনগুলো ধুয়ে দেবেন, যান। শরীর খারাপ থাকলেও শান্তিদেবী চুপচাপ উঠে কাজে লেগে গেলেন। অবসন্ন দেহটা যেন আর এক পাও চলার শক্তি পাচ্ছিল না। তবুও বুকের ভেতর কষ্ট চেপে সব কাজ করে যেতে লাগলেন তিনি। সেদিন দুপুরে শান্তিদেবী বারান্দায় চুপচাপ বসেছিলেন। ঠিক তখনই একটা বাইক এসে বাড়ির সামনে থামল। একজন লোক হাতে ফাইল নিয়ে দরজায় দাঁড়ালেন। এটা কি হরিদাসবাবুর বাড়ি? হ্যাঁ, কিন্তু বাবা তো কয়েক মাস আগেই মারা গেছেন। আমি এলআইসি অফিস থেকে এসেছি। হরিদাসবাবু তার স্ত্রী শান্তি দেবীর নামে একটা জীবন বীমা করেছিলেন। কত টাকার? 20 লাখ। টাকার রকম শুনে সবার চোখ কপালে উঠল। 20 লাখ টাকা? এত টাকা কোথা থেকে জমিয়েছিল বাবা? আমরা তো কোনোদিন টেরই পাইনি। বীমাকর্মী এরপর ব্যাগ থেকে কয়েকটা কাগজ বের করলেন। শান্তিদেবীর টিপসই নিয়ে সব কাগজপত্র ঠিকঠাক করে তিনি নিজের বাইক নিয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু বীমাকর্মী চলে যেতেই দুই বউয়ের মাথায় নতুন শয়তানি বুদ্ধি ঢুকল। মা, এত বেলা হয়ে গেছে, আজ আপনার ছেলে ইলিশ মাছ এনেছে। আসুন, আজ এখানেই খাবেন। না না মা, ও আজ মাংস এনেছে, আপনি এখানেই খান। ওই মাছের অনেক কাঁটা, আপনি খেতে পারবেন না। কাঁটা আমি বেছে দেব মা। হঠাৎ দুই বউয়ের এই বদলে যাওয়া ব্যবহার দেখে রমেশ আর মোহন দুজনেই অবাক হয়ে গেল। কিন্তু বুঝতে তাদের দেরি হলো না। শান্তিদেবীরও এই হঠাৎ ভালো ব্যবহারের আসল কারণ বুঝতে বেশি দেরি হয়নি। কিন্তু সব বুঝেও তিনি চুপ করে থাকলেন, কারণ এই বুড়ো বয়সে এই ছেলে দুটো ছাড়া তার আর কোনো সম্বল ছিল না।
তার মনে শুধু একটাই আশা ছিল, হয়তো টাকার অজুহাতে হলেও ছেলেরা আবার একসঙ্গে থাকবে। লোভ, এই একটা জিনিস মানুষের মনকে ধীরে ধীরে পাথর বানিয়ে দেয়। কয়েকদিন পর বিমার টাকাটা ব্যাংকে এসে গেল। ব্যাংক থেকে ফিরে আসার সময় শান্তিদেবীর হাতে একটা পাসবই দেখে দুই বউয়ের চোখ চকচক করে উঠল। ব্যাংকে টাকাটা আসার পর থেকেই দুই বউ নিজেদের স্বামীদের কানে কানে নানা কুমন্ত্রণা দিতে শুরু করলো। আর ধীরে ধীরে দুই ছেলেও টাকার লোভ সামলাতে না পেরে মায়ের টাকার দিকে হাত বাড়াতে শুরু করলো। মা, এইবার ফসল খুব খারাপ হয়েছে, সারের দোকানে অনেক ধার হয়ে গেছে, একটু সাহায্য করো। ঠিক আছে বাবা, আমি কাল ব্যাংক থেকে তুলে এনে দেব, সব তো তোদেরই। মা, দোকানে একটু টানাটানি চলছে, 2 লাখ টাকা দিলে ব্যবসাটা দাঁড় করাতে পারি। তুই চিন্তা করিস না বাবা, আমি কাল ব্যাংক থেকে টাকা তুলে দেব। এইভাবে কখনো ব্যবসার নাম করে, কখনো ঋণের নাম করে, কখনো ছেলের পড়াশোনার অজুহাতে ধীরে ধীরে শান্তিদেবীর টাকার বেশিরভাগ শেষ হয়ে যায়। আর যত টাকা কমতে লাগলো ততই কমতে লাগলো মায়ের প্রতি যত্ন। আজও আবার মাছ লাগবে নাকি? প্রতিদিন এত খরচ করলে সংসার চলবে কিভাবে মা? এইভাবে আরও কয়েক মাস কেটে গেল। ব্যাংকের 20 লাখ টাকা থেকে তখন মাত্র 5-6 লাখ টাকার মতো পড়ে আছে। ঠিক সেই সময় গ্রামের পাশের বড় জঙ্গলের ওপারে বিশাল একটা মেলা বসার খবর এলো। বাড়ির সবাই সেই মেলায় যাওয়ার জন্য উত্তেজিত হয়ে উঠল। পরের দিন দুপুর দুপুর করেই সবাই মেলায় যাওয়ার জন্য তৈরি হতে শুরু করলো। বাড়ির একমাত্র আদরের ছেলে সোহম আনন্দে লাফালাফি করছিল। ঠাম্মি, চলো না, তুমিও আমাদের সাথে মেলায় যাবে। না রে দাদু ভাই, তোরা যা। এই বুড়ো বয়সে এত দূর গিয়ে আমি আর কি করব? সোহমের এত জেদ আর আবদারের কাছে শেষ পর্যন্ত হার মেনে গেলেন শান্তিদেবী। যদিও রমেশ বা মোহন কারুরই মাকে নিয়ে যাওয়ার বিশেষ ইচ্ছে ছিল না, তবুও ছেলের আবদার রাখতেই তারাও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। এরপর সবাই মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। প্রথমে অনেকটা পথ হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হলো তাদের। তারপর রাস্তার ধারে এসে একটা বাসে উঠল সবাই। প্রায় আধ ঘন্টা পর তারা মেলায় পৌঁছালো। চারদিকে তখন রঙিন আলো, মাইকে গান বাজছে, লোকজনের ভিড় আর হইচইয়ে পুরো মেলাটা জমজমাট হয়ে উঠেছে। মেলায় গিয়ে সবাই খুব আনন্দ করতে লাগলো। ফুচকা খেলো, চাট খেলো, সোহম অনেকগুলো খেলনা কিনলো। অনেক দিন পর যেন সবাই সংসারের চিন্তা ভুলে একটু খুশি হয়েছিল। বাবা, বাবা, আমি নাগরদোলায় চড়বো। হ্যাঁ, চলো না সবাই উঠি। এরকম বড় মেলা আর কতবার হয় বলো? না রে, এই বুড়ো বয়সে আমি আর ওসব উঠতে পারবো না। আরে না মা, তোমাকে উঠতে বলছি না, তুমি এখানে বসো, আমরা সবাই ঘুরে আসছি। শান্তিদেবীকে একটা বেঞ্চে বসিয়ে রেখে সবাই নাগরদোলায় উঠে পড়ল। এদিকে মেলায় ভিড়ও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। চারদিকে মানুষ আর মানুষের ঢল। নাগরদোলা থেকে নেমে আনন্দে এতটাই মেতে উঠল সবাই যে কখন তারা উল্টো দিক দিয়ে নেমে মেলার এতটা ভেতরে চলে গেছে তারা নিজেরাও বুঝতে পারেনি। আর সেই আনন্দ আর ভিড়ের মাঝেই ধীরে ধীরে শান্তিদেবীর কথা তাদের মন থেকেই হারিয়ে গেল। এদিকে শান্তিদেবীও চারদিকে তাকিয়ে তাদের খুঁজতে লাগলেন, কিন্তু এত ভিড়ের মধ্যে তিনি কাউকেই দেখতে পেলেন না। মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে তারা বাড়ি ফেরার জন্য বাসে উঠে পড়ল। রমেশ, তার বউ, মোহন, ছোট বউ আর ছোট্ট সোহম সবাই ক্লান্ত হয়ে সিটে বসে পড়ল। বাসটাও ধীরে ধীরে মেলা ছেড়ে গ্রামের রাস্তার দিকে এগোতে শুরু করল। ভাড়া দিন। কন্ডাক্টর ভাড়া চাইতেই হঠাৎ রমেশের মাথায় বাজ পড়ল। আরে, মা কোথায়? মনে হয় আমরা মাকে ওখানেই ফেলে চলে এসেছি। তাহলে এখন কি হবে? কি আর হবে এখন? এত দূর চলে এসেছি, এখন আবার ফিরে যাওয়ার কোনো দরকার নেই। মায়ের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, সারা জীবন কি আর ঘরে বসিয়ে খাওয়াবো? তাছাড়া আবার ফিরে গেলে আমার সোহমের এবার শরীর খারাপ করবে,
এমনিতেই এত হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গেছে। আর ৫-৬ লাখ যা আছে ওটার থেকেও বেশি খরচ হয়ে যাবে সারা জীবন ওনার চিকিৎসা করাতে গেলেই। বাসটা সামনে এগিয়ে চলল, আর তাদের বুকগুলো যেন ধীরে ধীরে পাথর হয়ে গেল। যে মা নিজের সুখ ত্যাগ করে সারা জীবন সন্তানদের মানুষ করেছে, আজ সেই জন্মদাত্রী মায়ের কথাই এক মুহূর্তে ভুলে গেল তারা। রাত গভীর হয়ে গেল, মেলার আলো একে একে নিভতে লাগল। একটা বেঞ্চে একা শুয়ে কাঁদছিলেন শান্তিদেবী। ঠিক সেই সময় মেলার এক কোণায় একটা ছোট খাবারের দোকান গুটোচ্ছিল এক দম্পতি। হঠাৎ দীপার চোখ পড়ল শান্তিদেবীর দিকে। ওগো, দেখো, একটা বুড়ি মা একা একা বসে কাঁদছেন। সুমন কথাটা শুনেই তাড়াতাড়ি শান্তিদেবীর কাছে এগিয়ে গেল। সুমনের নাম যেমন, তার ব্যবহারও ছিল ঠিক তেমনই সুন্দর। গরিব হলেও তার মনটা ছিল খুব বড়। আপনি এখানে এত রাতে এখনো কি করছেন? আপনি কি হারিয়ে গেছেন? আপনি কার সাথে এসেছিলেন মেলায়? আমি আমার ছেলে, বৌমা আর নাতির সাথে এসেছিলাম বাবা। ওরা আমাকে এখানে ফেলে চলে গেছে। আপনি আপনার বাড়ির ঠিকানাটা বলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসব। না বাবা, আমি আর ফিরে যেতে চাই না। বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেব। ওদের কাছে আমি বোঝা, ওরা সুখে থাকুক। এভাবে বলবেন না। আপনি আমাদের বাড়ি চলুন, আমরা এখানেই মেলায় দোকান দিয়েছি, এই সামনেই আমাদের বাড়ি। হ্যাঁ মা, আপনি চলুন আমাদের সাথে। ধীরে ধীরে সুমন আর তার স্ত্রী দীপা শান্তিদেবীকে নিয়ে মেলার পাশের ছোট্ট মাটির ঘরের দিকে হাঁটতে লাগল। ঘরটা খুব একটা বড় ছিল না, না ছিল দামি আসবাব, না ছিল কোনো বিলাসিতা। তবুও সেই ছোট্ট ঘরটার ভেতর একটা জিনিস ছিল, নিঃস্বার্থ ভালোবাসা। মা, এসে বসুন, আমি গরম ভাত বাড়ছি। খেতে বসুন মা। আর কতক্ষণ কাঁদবেন? এভাবে কাঁদলে শরীর খারাপ করবে। বৌমাদের কথা ছেড়েই দিলাম। নিজের পেটের ছেলেরা আমার সাথে এমন করবে কোনোদিন ভাবিনি। জানি না ঈশ্বরের কি লীলা। কেউ সারা জীবন মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে, আর কেউ সেই ভালোবাসা পেয়েও তাকে এভাবে হারিয়ে দেয়। তোমার মা নেই বাবা? না, আমি ছোটবেলাতেই অনাথ হয়ে গেছিলাম। তারপর পিসির কাছে বড় হয়েছিলাম। কিছু বছর আগে তিনিও মারা গেছেন। তাহলে আজ থেকে ভাববে আমি তোমার মা। কথাটা শুনে সুমনের চোখ ভিজে উঠল। অনেক বছর পর যেন আবার মা ডাকটা ফিরে পেল সে। এইভাবেই কেটে যেতে লাগলো দিন। খুব যে সচ্ছল সংসার ছিল তা নয়। সুমন আর দীপার একটা ছোট বাটার চিকেন আর নানের দোকান ছিল। বিভিন্ন মেলায় মেলায় দোকান দিয়েই তাদের সংসার চলত। কিন্তু সেই ছোট্ট সংসারে শান্তি ছিল, ভালোবাসা ছিল, সম্মান ছিল। অন্যদিকে রমেশ আর মোহন ভেবেছিল মায়ের হাত ছেড়ে দিয়ে তারা খুব সুখে থাকবে, কিন্তু তাদের জীবনে একের পর এক সমস্যা আসতে শুরু করলো। একদিন ভয়ঙ্কর ঝড়ে রমেশের সব ধান নষ্ট হয়ে গেল। মাঠের পর মাঠ ফসল মাটিতে লুটিয়ে পড়ল। সব শেষ, আমার সব শেষ হয়ে গেল। পরের রাতে মোহনের দোকানেও আগুন লেগে গেল। চোখের সামনে তার পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেল। কি জানি কিসের শাস্তি দিচ্ছে ঈশ্বর আমাদের। কিসের আবার? বুঝতে পারছো না তোমরা? আমরা মাকে ওই মেলার ভিড়ে একা ফেলে চলে এসেছিলাম। এটা সেই পাপেরই শাস্তি। কি বলছো এসব তুমি? ঠিকই বলছি, আমরা সবাই অন্যায় করেছি। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। কারো মুখে আর কোনো কথা রইল না। আমাদের মাকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু এখন কোথায় খুঁজবো ওনাকে? চলো সেই মাঠটাতেই যাই যেখানে মেলা হয়েছিল। কেউ না কেউ নিশ্চয়ই মার খবর দিতে পারবে। আর এক মুহূর্ত দেরি না করে পরের দিন সকালেই তারা বেরিয়ে পড়ল। মেলার মাঠে গিয়ে তারা অনেক খোঁজাখুঁজি করতে লাগলো। একে ওকে জিজ্ঞেস করলো। অবশেষে একজন দোকানদার সুমনের বাড়ির ঠিকানা বলে দিল। সুমনের বাড়িতে গিয়ে তারা যা দেখল
তা দেখে তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। শান্তিদেবী, সুমন আর দীপার সাথে বসে শান্তিতে দুপুরের খাবার খাচ্ছেন। তোরা এখানে? হ্যাঁ মা, অনেক ভুল করে ফেলেছি আমরা। সব শেষ হয়ে গেছে আমাদের এখন। তুমি ফিরে চলো মা। তুমি আমাদের ক্ষমা না করলে আমরা পুরোপুরি বরবাদ হয়ে যাব। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছিল। টাকার লোভ আমাদের অন্ধ করে দিয়েছিল। আমাদের ক্ষমা করো মা। তোরা নিজেদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক রে। আমি তোদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমাদের সাথে বাড়ি ফিরে চলুন মা, আমরা কথা দিচ্ছি এবার থেকে আর আপনাকে কোনো দিন কষ্ট দেব না। হ্যাঁ মা, আমাদের আর একবার সুযোগ দিন। না রে, আমি আর ফিরে যেতে পারবো না ওই সংসারে। আমি এখানে আমার আরেকটা ছেলে পেয়েছি, সুমন। আমি কথা দিয়েছি ওকে, এবার থেকে আমি ওর মা হয়ে ওর সাথেই থাকব। তোদের উপর আমার আশীর্বাদ সব সময় থাকবে। আর ব্যাংকে যে 6 লাখ টাকা আছে সেটা আমি আমার 3 ছেলের মধ্যে সমান ভাগ করে দিয়ে যাব। অনেক বোঝানোর পরও, অনেক কান্নাকাটি আর কাকুতি মিনতি করার পরও শেষ পর্যন্ত তাদের মাকে ছাড়াই ফিরে যেতে হলো। শান্তিদেবী আর ফিরতে রাজি হলেন না, কারণ যেখানে সম্মান আর ভালোবাসা থাকে সেখানেই তো আসল বাড়ি হয়। আপনাদের কি মনে হয়, শান্তিদেবী সঠিক সিদ্ধান্ত নিলেন? কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমনই আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব।